এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা আনসাইড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়ে দিয়েও সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবাসা। একটি বার চোখের দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তে। ভালোবাসার টইটুম্বুর হয়, ভরে ওঠে হৃদয় কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরীণ ফাঁকা লাইব্রেরির এক কোণে ছোট্ট টেবিলটার সেই শ্যামপুরুষটিকে দেখার জন্য কত জায়গাতে না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছোট্ট মনের অধিকারী রক্তমাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে হয়? ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নাম নেই। এই যেমন এই মুহূর্তে মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখ জোড়া সবচেয়ে পছন্দের শ্যামপুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যামপুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়, হলিউড কিংবা বলিউডের হিরোদের মতো পেশিবহুল গৌরবর্ণ নয়। ছিমছাম গড়নের শ্যামপুরুষ সে। বেশ লম্বা চওড়া মানুষটা। আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে টোল পড়া গাল দুটিতে। ফাঁকা লাইব্রেরির সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধহয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা। এই জন্য তো প্রতিদিন এসে এখানে বসে বই পড়ে। পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখোড় ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতে নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই জের ধরে ভার্সিটির ভিপিও তিনি। এক নামে সবাই চেনে। তবে পড়াশোনার ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখানে বই পড়ছেন, কানে হেডফোন গুঁজে পাতা ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে, এই সিনটা দেখতে রোমান্টিক লাগছে। লাগবেই তো। এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালে। মনে হচ্ছে সময়টা এখানে আটকে যাক। আজ লাইব্রেরি বেশ ফাঁকা। সিনিয়ররা তেমন কেউ নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশনে গেলে ক্ষতি কী? নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজু হেসে টেবিলে টকটক করে সামান্য টোকা দিয়ে সে ডাকছে অরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার ভাবলো না, আশ্চর্য ব্যাপার, এভাবে উপেক্ষা করার কি? অরুর বুঝি খারাপ লাগে না? আশ্চর্য আর আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকলো। কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনোরূপে সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজ খায় আওয়াজ তুলে কানের 12টা বাজিয়ে দিল। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তি শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তির আওয়াজে তুলে কর্ণকুহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার। কানের পর্দা ছিঁড়ে যাবার উপক্রম। না, নিতে পারলাম না। ওরও বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করে নিখিল ভাই। উহ, আর সহ্য হচ্ছে না। না, এক পর্যায়ে গায়ের কম্পটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসল ওরু। ঘুমের ঘোরটা এখনো কাটেনি। চারিদিকে পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল, তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজের বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওরু। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে লম্বা সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলো মেসি বান করে বিছানা ছাড়লো ও। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটা। একে একে পুরাতন জানলার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেল পাঠানো। গত 1 বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবার ভেতরে আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো ওরু। মেল পাঠানো শেষ হলো। শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরু। ওর পরনে কোনো দামি পাজামার সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভার সাইজের টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই বিশাল জানলার কারুকার্য করা লৌহ গাট গলির যতদূর যায়
শুধু বাগান বিলাস ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরন ঢাকায় যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে, তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এ বাড়ির পূর্বপুরুষ নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়ে গেছে। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখে এসেছেন। এই বাড়ির ঠিক কোন প্রজন্মের জানা নেই অরুর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় 10 বিঘে জমি নিয়ে তৈরি এই বাড়িটিকে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ হবে না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লেগে যায়। ধীরে সুস্থে হোটেলে তার চেয়ে বেশি। তারপর চোখে বেড়ে অযত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবকীর্তি বিশাল গেট, তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরের লেখা কৃতিকুঞ্জ। বছর 30 আগে বাড়ির নাম কিংবা গেটের চেহারায় ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এ বাড়ির ছোট কর্তার জন্মের পর তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহার ঘেরা গেটটা সর্বসেরা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন সেই। বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কীর্তিকুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্য মোড়ানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কীর্তিকুঞ্জ। তাদের দাম্ভিকতা এবং রাজনৈতিক অবদান এখন কেবল লোকমুখের বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এ পরিবার এগিয়েছে অনেক দূরে। দেশ ছাপিয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চিনি। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকে আসে। শুধু উচ্চপদস্থ নয়, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবার শুধু টাকায় আছে, পরিবার বলে কিছু নেই। আফসোস সুরে বলে ওঠে অরু। তখনই নিচতলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা যায়। অরু, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘড়ির দিকে দেখল। 9:35। হায় রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলছে। তার উপর আজ আবার ভার্সিটি যাওয়া প্ল্যান ছিল। নিচে গেলে আবার নিঘাত কথা শুনে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমে এক কোণে রান্নাঘর, তার পাশে ছোট্ট একটা ডাইনিং রুম। 4 জনের মতো বসার জায়গা হবে। সেখানে খাবার সাজাচ্ছে অরুর বড় বোন আপা অপু। এ বাড়ির কোনো কিছুতে না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকু ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতে রেডি হয়ে নিচে নামে। অরু পরনে সেটে আছে টপস আর স্কার্ফ, হাতে পুঁথি নিয়ে তৈরি বানজারা ব্যাগ। অরুকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটি রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল। অরু চেয়ার বসার সঙ্গে সঙ্গে, এতক্ষণ আসার সময় হলো তোর? রুমে দরজা আটকে কী করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেলো দেখলি? অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসে বলল, রেডি হচ্ছিলাম বাবা। প্রতিদিনই তো রেডি হতে লেট হয়। আর রেডি কেন বলছিস? কতবার বলছি ভার্সিটি যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগ, অরু নিশ্চুপ। শুধু ছোট্ট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবার ঝাঁজ নিয়ে বলে, সেটা গিয়ে বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা, বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখে। হসপিটালে ডেটল আর হেক্সাসলের গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলে নিয়েছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবী নিয়ে মেতে থাকতো, সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে কতই বা সামলাবে ও নিজেকে। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝুট ঝামেলা থেকে দূরে রাখে। আবার নিয়তির সাথে পেরে
না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্ত নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মাঝে বহিঃপ্রকাশ ঘটে চড়া মেজাজেও। যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝেছে, যাই হোক ছোট বোনের উপর রাগ ঝাড়বে না। কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি হসপিটাল, হসপিটাল বাড়ি, সেই করতে করতে নিজের খেইর হারিয়ে নিজেই হারিয়েছে। আপা আমি গেলাম, আগামী সপ্তাহে কোথাও যাব না, রান্নাবান্না সব আমি করবো, তবু প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনুর অযাচিত ডাকে পেছনে ঘুরে ওলো ইমেল। অনু কি বলবে সেটা বোধ হয় ওর জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিছি, কোনো রিপ্লাই এসেছে? ওর তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরে সেখান থেকে একটাও রিপ্লাই আসেনি, হুট করে সেখান থেকে রিপ্লাই চলে আসবে এতটা বেশি আশা করিস না। কথা শেষ করে গট গট পা ফেলে প্যালেস থেকে বিশাল মোহর ছেলে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পর অনু আনমনে বলে, আমার বিশ্বাস অরু, কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে, আর আমার মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। সেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে। তোর আর আমার দুঃখ সেদিনই ঘুচবে। জটলা পাকানো চুলের মতো পুরনো ঢাকা রাস্তাগুলো ইলেকট্রনিক তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহালক্কর হলুদ মরিচ, শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানে মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধ নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপর সূর্য মামা তির্যক আলো ছাড়ছে। আজ বোধহয় ভালোই গরম পড়ছে। দুধারে দোকানে পাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোরিক্সা। তাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহেরিন শেখ আরোরা। এই বছর ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধু মহলে কোনো কিছু ছুঁতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হাড়ের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারত, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালে এক কামরায় বেডে শুয়ে দিনানিপাত করে ওর মা আজমেরি শেখ। মায়ের রাত দেখভাল করতে করতে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েট পড়ে পড়াশোনায় ইতি টেনেছিলেন। অরু জানে ওর বড় আপা এতটা রকচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরে এরকম হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনুর বয়সে অরুর থেকে খুব বড়, পিঠে পিঠে বোন ওরা দুজন, তবু অনুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোও গায়ে মাখে না ওরু। ওর উদাসীন ভাবনায় ইতি টেনে রিক্সা এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা একটা শ্বাস নেয় অরু। এই একটা মাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সেই সাথে অদৃশ্যাচার মানুষটার একটিবার দেখা মিললে তো আর কথাই নেই, যাকে নিয়ে রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। অরু জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহস ওর নেই। তার উপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশনে এবছরের শেষ তার। তবুও বেহায় মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ড তার মুখেই এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, অরু শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি, সেই আশায় সেইগুড়ি বলি। পেছনে নীলিমার কাট কাট প্রতি উত্তর শুনে অরুর হাসি এসে দাঁত কপাটে বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুন করে বলল, তুই আমার মনের কথা শুননি কি বলে? এই যেই টোনে বলছিলি? আমি কেন, রিক্সাওয়ালা মামাও শুনেছে আমি শিওর। আফসোস শুধু নিখিল ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলে চোরের মতো যথাযথ লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে নীলিমা বলে, আন্টির কী খবর, এখন কেমন আছে? একই রকম, আজকে আপার বকুনি খেয়ে এসেছি। নীলিমার সান্ত্বনা বাণী বহু আগেই ফুরিয়ে গেছে। ঘটে যা ছিল সব কিছুই দিয়ে অরুকে বুঝিয়েছে ও, তাও এখন আর কিছু বলার নেই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছিল নীলিমা, তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছে? কথাটা বলতে একটু অসুস্থ হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারে সবসময় এড়িয়ে যায় ওরু। খুব বেশি হলে হা করে উত্তর দেয়। এবার তাই হলো, এদিক সেদিক মাথা নাড়িয়ে না জবাব দিল ওরু। নীলিমার রাগ হলো কেন যেন। যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত, তবুও এ কেমন ছেলে মায়ের খোঁজ নেয় না,
ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকাল যুগে ইমেলে কেউ যোগাযোগ করে? নীলিমা রাগ সংবরণ করতে না করে বলেই ফেলল, কেমন ভাই, তোর মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আসছে? ওরও মেখে হাসলো। হুট করে নীলিমা রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিংস। তাহলে স্টেপ ব্রাজার্স? মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? অরু আবার হাসে। এই মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছু নয়। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পিছনে অরু কিছু বলতে যাবে, তার আগে ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান্ট কৃতিককে নিয়ে চলমান রহস্য কনভারসেশন ওখানেই ইতি। রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ার নিচে এসে দাঁড়ালো তিথি। এখানে অরু আর নীলিমাও ছিল। কিরে, এভাবে ছুটে এলি কেন? কিছু হয়েছে? তারস্বরে জিজ্ঞাসা করলো নীলিমা। অরু প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আসে। আর ওর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই জুটি ওর। তার মধ্যে এই ইন্ট্রোভার্ট নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেও চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকে পায় আরও অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচদের সাথে অরুর মুখ চেনাচেনি আছে কি না সন্দেহ। কীভাবে থাকবে ভার্সিটির জীবন নড়ে বড়ে ওর। অ্যাটেন্ডেন্সের জন্য পর্যন্ত ভার্সিটিতে আসতে দেয় না অনু। তবু আবার বকুনি ঝাঁকুনি খেয়ে মাসের মধ্যে দু একবার পা রাখে ভার্সিটির চত্বরে, যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যামপুরুষটিকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদমাজারে স্ক্যান করে নিলেও শান্তি ওর। নীলিমার কথায় প্রতি উত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলে, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঢকঢক করে পানি পান করে দম নেয় তিথি। আহ, এতটা প্রাণটা ঠান্ডা হয়েছে। কি হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞাসা করে অরু। তিথি এগিয়ে গিয়ে অরুর হাত ধরে বলে, ও হ্যাঁ, তোর কাছে আসছিলাম অরু। কাল ভার্সিটি কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতেই পারতি। কী হয়েছে একটু খুলে বল। তাছাড়া কেন ভার্সিটি আসি না সেটা তো তুই জানিস, তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সম্মানবর্ধনা অনুষ্ঠানে ছিল। নিখিল ভাই সেরা ছাত্রের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, ও, এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। ওরও সচকিত হয়ে প্রশ্ন ছিল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডির জন্য স্কলারশিপ পেয়েছে, খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। ওরও চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়া করে না। অস্থির লেশ মাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একটা মাত্র কারণ হারিয়ে যাচ্ছে। ওকে আদৌ ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝোড়ো হওয়া শুরু হয়েছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরছে কেউ, গলাটা শুকনো কাঠের পরিণত হচ্ছে। তবু থমথমে মুখে ছোট্ট করে ওরু জবাব দেয়, ও। এইটুকু শব্দ উচ্চারণে ওর অগ্নিস্ফুলিঙ্গ উগড়ে দেওয়ার মতো কষ্ট হলো। তবু বান্ধবীর সামনে মুখে মিথ্যা হাসিটা ঠিক ধরে রাখলো। কারণ আর যাই হোক, একপাক্ষিক ভালোবাসায় কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভার্সিটি দেওয়া কিংবা বাইরে সবাইকে বলে সিম্পেথি কুড়ানোর মতো আত্মসম্মানীর মেয়ে অরু নয়। এমনিতে ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকেই করুণা দেখাতে আসে, যা ওর শরীর জ্বলিয়ে ধরিয়ে দেয়। অরুর করুণা মোটেও পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক। যা ওর সেটা ওর। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালেই ছিল না। এক ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছু নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথা ওরও দিবা স্বপ্নে ভাটি পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে আসতে দেখতে পাই ক্যাম্পাস থেকে গেটের দিকে এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়ে তিথি বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটা রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জল করছে তার। মুখে লেগে আছে সেই সুন্দর হাসি। ওর চোখ বন্ধ করে বলতে পারে, এই ইনোসেন্ট ছেলে দেখতে ছেলেটার
প্রেমে পড়ে যাওয়ার কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতে সবাই একযোগে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা। সালামের জবাব দিতে নিখিলও একটু থামল না, সামনে গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসতে দেখে অরুণ নীলিমা পেছনে গিয়ে গুটিসুটি হয়ে গেল। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নেতিয়ে পড়ছে ওর শরীর। আরে আরোরা না? নিখিল ভাই আকস্মিক সম্বোধন ধরা পড়ে যাওয়ায় চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় অরু। হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে, জজি ভাইয়া ভালো আছেন তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আর একবার হোঁচট খায় অরু। নিখিল ভাই কিছু জিজ্ঞাসা করছে, অরু উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল অরু। তারপর হ্যাঁ না দুদিকে মাথা নাড়াতে বলে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাউর করতে পারছে না। ওর অবস্থায় দেখে নীলিমা তিথি দুজনে অবাক হয়। যে মেয়ে কাটকাট কথার জবাব দিতে চায় না সে কিনে ভিজা বেড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ করছে বোধহয়। নিখিল আর দাঁড়ায় না, সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতে নীলিমা তেতিয়ে উঠে বলে, স্টুপিড একটা। এটাই শেষ সুযোগ ছিল। নিখিল ভাই নিজে এসেছিল আর তুই কি করলি হাবলার মতো? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। ওর জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না, মাথাটা ভন ভন করে ঘুরছে, গলাটা নিম পাতার মতো তেতো হয়ে উঠছে, চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো প্রেশারের ফল করছে। কয়েকবার চোখের পলে ফেলে অস্ফুট সুরে ওল বলে, ভাল লাগছে না, বাসায় যাবো, আমাকে একটা রিক্সা ঠিক করে দেন না দিদি। চলে যাবি মানে অ্যাটেন্ডেন্স অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথা অরুর ভেতরে তেতো ভাবটা বেরিয়ে এলো, মাথায় ঝাঁঝিয়ে উঠল। অরু চটে গিয়ে বলল, বলছি তো বাসায় যাব। শরীর আর মনের একরাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিককুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝনিয়ে আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতেই আরও বিরক্তি এসে যায়। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান ওরফে রেজা এসেছে। অরু আর অনুর জীবনে এত এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদায় হবে। আজমির শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিনরাত আগমন ঘটতো এদের। তিন বেলা ফ্রিতে রাজুকে খাবার আর মহলের নরম গদিতে আরামায়েশ করে একটানা 10 দিন কাটিয়ে যেত। বাড়ি যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতিমস্তান, যার ধরনের ছেলে পেলেদের ও নিয়ে আসতো একমাত্র ফুফুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যতই যাই হোক, তাদের তো এভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমির শেখ তেমন কিছু বলতেন না। অনু অরু একটু গাইগুই করলে ওদেরকেও চোখ পাখাতে নাড়ালে সব কিছু এভাবে চলছিল। কিন্তু আজমেরি হয়ে একেবারে বিছানায় শয্যা ছেড়ে চলে গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় আরোরা। আপন বোনকে দেখা তো দূর, গত 1 বছর হসপিটালে গন্ডি অব্দি মারায়নি ওদের মামা, বরং দুদিন পর পর বউ ছেলেকে নিয়ে বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তি ভুগিয়েছে দিনরাত। তাদের একটাই কথা, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের দুমনে কী হবে? আজ বা কাল এবারই ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো দুই বোনের কোনো গতি থাকবে না। তাই এখন যদি তার একমাত্র সুযোগ্য রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায় তাহলে একটা কুল তো থাকবে। আর যাই হোক, নদীতে তো আর ভেসে যেতে হবে না। ও ওরও বুঝে পায় না, এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে, কি অপরাধ ওদের। অনু রাগের ঘট এমনিতে পরিপূর্ণ, তার উপর আরও বেশি মাথা গরম হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছে। এক কথার এরা বাড়িতে পা রাখা মানে ঝামেলার অশান্তি। ওরু হলরুমের চারিদিকে চোখ বুলে, অনু কোথাও নেই। তার মানে আপা এখনো হাসপাতালেই। যাক ভালোই হলো। ওর মামি ডাইনিংয়ে বসে আঙুর চিবাচ্ছে, রেজা কাউচে বসে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওরও সবটা দেখলো, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ল। দুটো সিঁড়ি মারতে থেকে ডাক পড়ল মামির, কিরে আসলি? আমরা এখানে বসি তাও ঢ্যাং ঢ্যাং করে উপরে চলে যাচ্ছিস, মামিকে চোখে পড়ে না? আর আমার বৌমা কোথায়?
ওর চোখ খিচে বন্ধ করে নিল। এটাই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছো মামি, এক কথার উত্তর দিতে হবে কি বলা যায়? ওরও পেছন ফিরে তাকালো। মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। কেন রে? আরামায়েশ যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের ঘাড় ধরে বের করে দেবে। অনুটাকে কত করে বুঝেছি এ কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দেই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বা আমার শাসন না থাকলে এই হয়। মামির কথায় অরু নেতিয়ে পড়া রাগটা আবারও তত্তর করে ঝাঁঝিয়ে ওঠে। তীক্ষ্ণ সূচের মতো গুলি নিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরে বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙ্গুর চিবোচ্ছ, ওটাও কিন্তু এবারের ছোট সাহেবের টাকা দিয়ে কেনে মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু ডেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথা একটা তাচ্ছিল্যে হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বলল, এইটুকু মেয়ে ভালোই খই ফুটেছে মনে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের দু বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপনা। তাছাড়া তোদের মায়ের আর কদিন, বড়জোর হলে 6 মাস। মামি, অনেক বেশি বেশি বলে ফেলছো। এবার আমার মায়ের কিচ্ছু হবে না। মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবার সেই গা জ্বালানো হাসি ছুড়ল অরুর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান কীর্তিক চৌধুরী বা তার কোম্পানি তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না ওর। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থরথর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বেরোচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করতে ভাবতে পারেনি ওর। ও সামনের দিকে আরও একবার চোখ বোলালো, কয়েকটা আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দিবে এবার ওরা। ও আর এক মুহূর্ত হলরুমে দাঁড়ানো না, সিঁড়ি ডিঙিয়ে দোতলার নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায়ত্ব চারিদিকে জংলা আবরণের মতো ঘিরে ধরছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়া কষ্ট যেন নুন মরিচের ছিটে। আর ভালো লাগছে না। নীলিমা তিথির মতো জীবনটা স্বাভাবিক হলো না কেন ভাবছে ওরু। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারল না ও? এটা কি শুধু অন্তর্মুখী হওয়ার ফল, নাকি পরিবারের টানাপোড়েন আর দায়বদ্ধতা? নিখিল চলে যাওয়া ভাবতে ভাবতে অরুর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটি অ্যাডমিশনের জন্য এসেছে অরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুছিয়ে সুযোগ হয়েছে। কাগজ আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটাই জমা দিতে হবে তাই। শীতের সকাল, ঠান্ডায় পুরোপুরি জেকে না বসলো। মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতে অফিসগামী সরাসরি গাড়ির বহর ছুটছে রাস্তা দূরে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলো একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই ওর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে যে সে। কখন রাস্তা একটু ফাঁকা হবে আর সে দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরও সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পেছাচ্ছে। এভাবে লেফট রাইট করতে থাকলে প্রায় আধ ঘন্টা। ওরও বিরক্তি লাগে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে ঘুরল অরু। দেখলো মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকে প্রশ্ন করছে লোকটা। অরু থ মেরেছে। হানা কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিতেই কুপোকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল, এই অন্তু, ওকে রাস্তাটা পার করে দিত। পেছন থেকে ছেলেটা বলে উঠল, জি দিচ্ছি। ব্যাস, তখনই শুরু ভালো লাগা শুরু। ওরও বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় অরুর লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুর কিংবা মরচে যাওয়া বিকেলে ক্যাম্পাসে এথায় ওথায় তাকে খুঁজে বেড়াতে চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক নিয়ে উঠল
মুখের কোনো মিষ্টি কখনো সামনে দাঁড়িয়ে কথা হয়নি। ওরু এও জানে না নিখিল তার নামটা জানলো কি করে। তবে নিখিলের বায়োডাটা সবাই ওরু জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজেই আসবে না। নিখিল ভাই চলে যাবে, 1000 কিলোমিটার দূর হবে তার ঠাঁই। সাইলেন্সার, কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে আরোরা নামটা হয়তো ভুলেই যাবে। ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই আর কখনো দেখা হবে কিনা তার গ্যারান্টি নেই। ভাবতে ভাবতে চোখের কার্নিশ বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও, তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেখ। বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ ওর থেকে বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন প্রহর গুনছে। রাস্তার দুধারে সারি সারি ম্যাপল গাছের বহর। বসন্ত হাওয়া দরুন টুপটাপ বৃষ্টি কণার ন্যায় গায়ে এসে একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের মাফললিপ। এমন দৃশ্য দেখতে যেন প্রশান্তি খেলে যায়। আর ফরেন কান্ট্রি থেকে এলো তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্তের বিকালে একটুখানি সৌন্দর্য দেখে পুরো যুগ পার করে দেওয়ার মতো একটুখানি সৌন্দর্য দেখে পুরো যুগ পার করে দেওয়ার মতো স্বস্তি দুচোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমে কারোই ম্যাপল লিফটের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহী নেই, বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বাসিত জনসার ভিড় উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনি। ছেলে, বুড়ো, যুবক, যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে। শুধু যে এটুকু জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরে গোল্ডেন গেট ব্রিজের পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড় মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তায় যতদূর অবধি চোখে পড়ে ঠিক ততদূর পর্যন্ত উচ্ছ্বাসিত মানুষের সমাগম। সায়নী শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গেছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই হুট করে বেশ কয়েকটা বাইক ভোঁ ভোঁ আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে যায়। বাইকগুলি এত তাড়াতাড়ি চলে গিয়েছিল যে সায়নী চোখের পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলি রাস্তা ক্রস করতেই সবাই জেঁকে জেঁকে বলে চেঁচিয়ে উঠল। সবার চিয়ার আওয়াজ, উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করল এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কী করে এত রাইড করছে এরা? ভয় ডর নেই নাকি? এগুলো দেখে আবারও মানুষ আনন্দে নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদন স্টুপিড আমেরিকান। উল্টে মন নেই মনে মেজাজ খারাপ বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলে যাচ্ছিল, তখন আবার দ্বিতীয়বারের মতো হাওয়ায় গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবার সেই জেকে নামের হিড়িক পড়ে যায়। আচ্ছা, জেকে কে? কৌতূহলী মস্তিষ্ক প্রশ্নটা আসতে হাতার গতি থামিয়ে দিয়েও দাঁড়িয়ে পড়ল। এই ভয়ানক বাইক রেসিংয়ে শেষ হবার অপেক্ষা। টানা 3বার একইভাবে রাইডিং শেষ। 4বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর 60টা বাইক এসে থামল একই জায়গায়। সায়নী জানে সবার আগে যে কেটিএম 390 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে, ওটাই জেকে রাইড করছে। কারণ চারদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাস তার নাম জানান দিচ্ছে। তবে জেকে নামটা লোকটা একটু অন্যরকম। অত চিয়ার আপের কোনো হেলদোল নেই তার। খুব স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই তার মুখে। অথচ রানার আপ হওয়া বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার চোখে মুখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উরুর উপর সেটাকে শটান বসিয়ে হেলমেট খুলতে বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অবধি চুলে তাকে জেন্টলম্যান লাগছে না মোটেও, বরং স্টাইলিশ সুপারহিরো বলতে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করা মাত্র নেমেছে।
ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলো ব্যাকলেস করতে করতে অন্য হাতে পড়ে থাকা অ্যাপেল ওয়াচটা এক নজরে চোখ বুলিয়ে আবারও হেলমেটটা পরে নিল। ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হয়েছে। জেকে হেলমেট পরে সেদিকে একবার চাইল। আশ্চর্য, সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষ একজন তার কাছে এগিয়ে আসতে জেকে বলল, ওয়েট আ মিনিট। তারপর কাউকে কল করতে কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতে জেকে লোকটার উদ্দেশ্যে বলে উঠল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় হোসেন, গিভ হিম দ্য প্রাইস মানি। লোকটা বিরক্তিতে ভুরু কুঁচকায়। আর ইউ কিডিং মি? নো, আই এম সিরিয়াস। দেন হোয়াই আর ইউ অ্যাটেন্ড দ্য গেম অ্যান্ড রিস্ক ইউর লাইফ? লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তীর্যক হাসল, কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলেশহীন মুখে বলল, ইউ নো, রাইডিং ইজ থ্রিলিং, অলসো ডেঞ্জারাস, অ্যান্ড আই লাভ ডেঞ্জারাস অ্যালার্ট। শান্ত আর স্থির কণ্ঠস্বর, তবে শরীর কাঁপন ধরিয়ে দেওয়ার মতো ভয়ানক কথার টোন। শেষ কথাটার বলে চোখে বিশালিত রোদ চশমাটা চালিয়ে সাই সাই করে নিজের কেটিএম 390 বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় বাঁকে মুহূর্তে হারিয়ে যায় জেকে। সবার দৃষ্টি এখনও সেদিকে। কর্তৃপক্ষ লোকটা বিরক্তি হলো, তবে চটে গেলেন। এই ছেলের প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকিয়ে তার বোধগম্য হয় গিয়েছে এতদিন, হয়তো প্রতিদ্বন্দ্বিতাকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝপথে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটি আর অডিয়েন্স ডিমান্ডে সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে, নয়তো এমন আতপাগল রকচটা ছেলেকে জীবনে কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার বয়সী, কারো দুপয়সার সম্মান দেয় না এই ছেলে। সাস আর সাইকোপ্যাথি। বিড়বিড়িয়ে কথাটা বলে থমথমে মুখে নিজ স্থানে ফিরে গেল লোকটা। অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, গুড লুক, ওভারথিং ইজ সো ম্যানলি। মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। সায়নীর পাশে মেয়েটা দাঁড়ানো। ও মেয়েটা মুগ্ধ দেখে একটু যেচে জিজ্ঞেস করলো, হু হিস হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলে, হি ইজ জেকে দ্য চ্যাম্পিয়ন। সায়নী মাসি তারার মতো করে বলল, আই নো দ্যাট, বাট। সায়নী কথাটা শেষ করতে হলো না, তার আগে বিদেশি ভাঙা ভাঙা গলায় বলল, ও, হি ইজ ওয়াসিফ জায়ান কৃতিক, হি ইজ আ ভেরি গুড রাইটার। বিদেশির আদাত বাংলা শুনে সায়নী মুচকে এসে তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, হি লুকস ডিফারেন্স। বিদেশিনী ভুরু কুঁচকায়। সায়নী মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারে অন্যরকম। টকটকে গৌরবর্ণ, শরীরের গড়ন, চেহারা, সব কিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট, অথচ গোল ভাসমান কালো মণি দুটো যুক্ত চোখ দুটো দেখলে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকারী। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখন তার ধূসর চোখের প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে দেখে সায়নী মেকি হেসে বলে, নাথিং নাথিং, আই জাস্ট সি হি ইজ সো হ্যান্ডসাম। ইয়া, লুক লাইক আ হলিউড হিরো, বাই দ্য ওয়ে। ইটস ইউর নেম? বিদেশিনী সম্মন হাসি জানা দিয়ে বলে, ক্যাথলিক ক্রিস্টিয়ান। ইয়োর? আই এম সায়নী মুখার্জি। ও, ইউ আর ফরেনার? ইয়া, আই এম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজেদের মধ্যে কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে সায়নী জানতে পারে ক্যাথলিক জেকেকে মোটামুটি পার্সোনালি চেনেন। আর জেকে আসলে ব্রিটিশ ফিটিশ কিছু না, বরং আমেরিকান সিটিজেনে ধারী আদ্যপ্রান্ত বাঙালি পুরুষ। তাহলে ওই ছেলের চেহারায় এতটা বিদেশি চাপ কেন? প্রশ্নটা থেকেই গেল সায়নীর কৌতূহল মনে। টানা দুদিন হতে চলল মামিরা বিদায় হয়েছে। ওর জানতো অনু বাড়ি ফিরলে ঝামেলা শুরু হবে, আর সেটাই হয়েছে। মামির গা জ্বালানো কথা ওরু চুপচাপ মেনে নিল। অনু খালি মুখে সহ্য করতে পারে না, মোটেও না। কারণ আজ যাই হোক, মাকে হাসপাতালে এক কামরায় বেডে শুয়ে রেখে তার পক্ষে বিয়ের পিঁড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো পাতি মাস্তানের সাথেই তো নয়। মামির এসব মুখের উপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস।
তাই হলো। কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হলো বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণ তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করলো। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাছের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝনে কাঁচ ভাঙা শুনে অরু নিজের কান্নাকাটির লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখলো তার ভদ্র শান্ত ও নরম মনের আপার সবচেয়ে ক্ষুদ্র রূপ। ওর এমন দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নয়। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখে ছাড়বেন। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কীর্তিকুঞ্জ থেকে বিদায় হয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ঝালাত করে মহলের দরজা আটকে দিল। তারপর নিজের রুমে ঢুকে কক্ষবন্দি করে নেয় নিজেকে। অরু দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগে সপাটের দরজায় খিল আটকে দেয় অনু। অরু জানে তার আপা আজ রুম থেকে বের হবে না। ওর ডাকতে ডাকতে বেহুশ হলে গেল না, তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্লান্ত হয়ে ফিরে যায় অরু। সেটাতে দুবোন কারোই আর খাওয়া হলো না। পরদিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ সব কিছু বানিয়ে ওরা আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল, পরনে সুতির চুড়িদার, হাতে টোটো ব্যাগ। লম্বা চুলগুলো এঁটে আছে সুন্দর ফ্রেম বেনি। দেখে বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছে সে। আপাকে পরিপাটি দেখে বেরোতে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটুম্বুর হলো অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়ে অরু একের পর এক বলতে লাগলো, টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি আর ইমেলও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে ওর সামনে হাঁটা ধরল। ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু। আপার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অনু নিজে। আপা তুই কেন বদলে গেলি রে? কাল তো রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম। অনু ঠোঁট টিপে মুচকি হাসে, তারপর বলে, বিশ্বাস কর আমি একটু বদলানি। স্বজনরূপী কালসাপগুলো বের করার জন্য একটু বেশি বেশি করছি, নইলে কতদিন পরে আমাদের মাথা খেত কে জানে। তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হেসে ফেলল। হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। ওরা আনমনে বলে ওঠে, আমার আপার হাসি সবচেয়ে সুন্দর নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাইয়েটা নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতে দুদিন আগে ভাবনায় ইতি টানে অনু। সকালে ঘুম থেকে উঠে ইমেলে পাঠাতে গিয়ে সেদিনের কথা ভাবছিল। তারপর সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্ক। আজ শুক্রবার, আপা একটু দেরি করে হাসপাতালে যাবে। ওর ওর রাতেই বলে রেখেছিল সেও মাকে দেখতে যাবে। খুব সকালে উঠে ইমেলের কাজ শেষ করে ফেলেছে। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, তখন নীলিমার অনেকগুলো মিস কল। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছু কথা হবে, কিন্তু কি? অজানা অনেক প্রশ্ন আবারও মাথায় ধরে এলো অরুর। কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি, তার মধ্যে নীলিমা কল তুললো। কী হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতের সন্ন্যাসিনী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস, কোনটা বল আমাকে। কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? হ্যাঁ? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আহ, আসতে বল, কানে লাগছে। আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস? তুইও সাইলেন্ট মোডে চলে যা। আর তোর শখের নিখিল ভাই আমেরিকায় গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক। কী হয়েছে নীলিমা? অরুর কণ্ঠে দৃঢ়তা আর শখচকিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে। এতক্ষণ হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলে গেছে। এটাই তো শেষ সুযোগ ওরু। আমি আর তিথি মেন রাস্তায় সিএনজিতে ওয়েট করছে, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এই জীবনে আর নিখিল ভাইকে দেখতে পাবি না। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না।
টোল পড়া মন ভুলানো হাসি, মন মাতানো হবে না হৃদয়টা। নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটা তো মরে যাবে। হৃদয়টা হারিম করার ব্যথায় শক্ত হয়ে আসছে অরুণ। এবার অজান্তে নয়, জেনে শুনে ফুপিয়ে কেঁদে উঠল। মোবাইলে নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফোঁফানো আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানে। দ্রুত চলে যায়, শেষবারের মতো দেখা হয়েও যেতেও পারে। নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণকুর পৌঁছাতে অরু আর কান্নাকাটি করলো না, সময় নষ্ট করলো না। টেবিল থেকে ৫টা ছোঁ মেরে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসা কোনো প্রতিদান চায় না অনু। শেষবারের মতো মুখ ফুটে বলতে চায়, দিনের পর দিন নিজের মন গহিনে বোনা মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে তাকে মন গহিনে সুপ্ত ভালোবাসার কথা না জানালে জীবনটা বৃথা। অরু কেবল খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হনহন করে কোথায় বেরিয়ে যাচ্ছে অরু। কী রে, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরু জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাস ঘেরা কৃতিক কুঞ্জ থেকে। অন্যুর অযাচিত মন আনমনে বলে, ইমেলটা পাঠালো কি না কে জানে, চেক করে দেখতে হবে। মানুষের জীবন আশা নিয়ে বাঁচে, আশার বিপরীতে এই উত্থান পতনে জীবন থাকা দূর বইকে আর কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়, সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকু। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশা হারিয়ে গিয়েছে নীলাম্বর আকাশে কোনো একফালি শুভ্র মেঘের আড়ালে। খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এসে কান্নারত মেয়েটাকে দেখে অনেকটা কিংকর্তব্যবিমূঢ়। আবার অনেকে ভাবছে হয়তো কাছের কেউ দূরদেশে পাড়ি জমেছে, সেই দুঃখেরই বহিঃপ্রকাশ। তাতে অবশ্য অরুর যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞানশূন্য মস্তিষ্ক ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করবো নিখিল ভাই। আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলে যাব। ওই জায়ান্ট কৃতিক চৌধুরী না নিলেও যাব। হয়েছে ওরও, থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো ওর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেটে কেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালে করতো না। আবারও ওই একই নাম, কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছিল, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়ে চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেসকেছিল, বলল, ওই বদমাইশ লোকটা আমার ভাইয়ে না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান কৃতিকের অ্যাপ্রুভালের জন্য সবটা আটকে আছে। আবারও কান্নায় ভিজে আসে অরুর দু চোখ। তাহলে কে সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন ৮ বছর বয়স তখন মায়ের সাথে কৃতিকুঞ্জে প্রথম পা রাখি। আমরা দু বোন। তখন ওনার বয়স কতই বা হবে, ২০ বছর। উনি আমার থেকে প্রায় ১২ বছরের বড়। আমার মা জায়ান কৃতিকের বাবা মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে এই বয়সে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন ওনার বাবাকে কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? ওরও এদিক ওদিক না সূচক মাথা নেড়ে বলে, না নেই, তবে ওনার বাবা অবর্তমানে আমরা মাইজেকে আমার মাই মাইজেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বললেন, আচ্ছা অরু, উনি দেশে আসেন না? আই মিন বাড়িটা তো ওনার। অরু না সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত ৮ বছর ধরে আসেনি। বছর তিনেক আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেনি। বাইরে থেকে দাফন কাফন সেরে সেদিনে ফ্লাইটে চলে গেছেন। তিথি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি পছন্দ করে না, সেই জন্য তো নিজের বাড়ি আসে না। যতই হোক তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। অরু ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইলের স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে।
সচকিত হয়ে ওঠে অনু। সেই সাথে আকস্মিক ভেঙে যায় অবচেতন মস্তিষ্ক মন। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করছে। গভীর থেকে গভীরতম গোপনীয় কথাটা তরতর করে সাজিয়ে গুছে বান্ধবীকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমা ওকে কচুরি বানাবো বা পরগাছা উপাধি দিবে। তাহলে তো ওর বাবা কোথায়? অরু আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ঢোক গেলে আপা কল করছে, আমি আসি, এই বলে দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে এভাবে টলতে টলতে কই যাচ্ছিস, পড়ে যাবি তো। অরু তাতে ধ্যান নেই। এও যতদূর সম্ভব চোখের দেখা আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফিরে অরু। সদর দরজায় পা রাখতে অনুর হাতের শক্ত চাপটায় আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ে নিজেকে, কি করছি আমি? আমার উপরে কেন পৃথিবীর সবার এত রাগ? ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটপটানি আরও তীব্র যন্ত্রণা। যা হোক, কেবল ঘরের দুয়ারে পা রেখেছিলি অরু, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় পা দুটো। পাঁচ আঙ্গুলের শক্ত দাগ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তে ধারণ করে কালচে বেগুনি। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই ওর। মাথার মধ্যে কুণ্ডুলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটাই প্রশ্ন বারবার উগরে দিচ্ছে ওর মস্তিষ্ক, কি করছি আমি? ওর যে এতটা ব্যথা পেয়েছে, নিজ গালে হাত দিয়ে ছলছল নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়েছে, তার কোনোটাতে আপাতত ধ্যান নেই অনুর। রাগে তোপে এখনও শরীরটা বিড়বিড় করছে, ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চর বসে দিতে। অনু রাগে ফোঁস করছে দেখে ওরু কেঁদেই ফেলল। উল্টে ঠোঁট উল্টে অস্ফুটেশ্বর বলে, কি করছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবী থেকে মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? ওরু বলতে চাইছে, কে আবার? এবারের ছোট কর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলতো। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে ওরু সেসব ভাবতে চায় না। তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির উপর ঝাড়ি। আমি কি তো সৎ বোন আপা? অনু রাগের অঙ্গার যেন একটু একটু করে ঘি ঢালছে। এই মেয়ে ক্রমশ মেজাজ খারাপ বেড়েই যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলে ওঠে, একদম পাকামি করবি না অরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো? নেই তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাঁদারাম। আর আমি কি না তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছিলাম? কি করছি প্লিজ খুলে বল, চেঁচিয়ে উঠল অরু। অনু গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখে দেখে নেই ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলে ইনবক্স পাচ্ছে। সেই সাথে কতগুলো নতুন ইমেল, সবগুলোই আমেরিকা থেকে এসেছে। যা দেখে অরুর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা কোম্পানি থেকে মেল এসেছে, ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে, এটাতে খুশির খবর। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ এটা খুশির খবর, কিন্তু এই ইমেলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহে ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি ইনবক্স না চেক করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজে আসতো না। কারণ গত 1টা বছর ধরে তুই শুধু রোবটের মতো মেল পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আর 1 সপ্তাহ পর চেক করতাম, তাহলে মায়ের চিকিৎসার কী হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে ওরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করে কোনো লাভ হয়নি, তাই ধরেই নিয়েছিল ওই ইমেল কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে আশাতীত হওয়ার কোনো মনেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। সকল চিন্তাভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু একটা হবে, সেটা ওরও কল্পনাতেই ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেলটায় চোখ বোলায়। সকল নীতিনিয়ম হলপ করে শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় হোসেন, সিই অফ
জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। অরুণ নামটা দ্বিতীয়বার আওড়ায়। প্রত্যয় হোসেন, ইনি কে আপা? অরুণ ঠোঁট উল্টে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওরা একে একে সবগুলো টিকিট চেক করে, তার মধ্যে আরোরা শেখের নামেও একটা টিকিট আসে। অনু পাশে এসে বুঝলে, আমি বুঝলাম না অরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে? তুই অবশ্য না গেলেও হতো। ওরা আশ্চর্য হয়ে পেছন থেকে বলে, কি বলতে চাইছিস আপা? তোরা অত দূরে চলে যাবে আর আমি এই ফাঁকা কিতিকুঞ্জে একা একা থাকবো? ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নিঘাত তোর সৎ বোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যত উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে। তাহলে বিদেশের বাড়িতে তোকে আমি কার কাছে রেখে যাব বল? তারপর কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। ওরও মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলো, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। এছাড়া এতগুলো বছরের পর বছর তিনি নিশ্চয় আগের মতো নেই। হতে পারে এতদিন বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবে রেডি করে রেখেছে। অনু ওরকে জড়িয়ে ধরে ওর গায়ে আলতো করে চুমু খায়। সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছে যখন মেলগুলো দেখছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেলগুলো এক সপ্তাহ পর পেলে আমাদের টিকিটটা ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। ওর মুখ কালো করে মাথা নিয়ে বলো, তুই না আপা? আমি সরি, আমি তো খেয়ালই করিনি, কিছু চেক করতাম না, আমাকে ক্ষমা করে দে। হ্যাঁ দেবো, তবে একটা শর্ত আছে। কী শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেট যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই এক সপ্তাহের ফ্লাইট। ওরু নিজের হাতের বাঁধন আলগা করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলি হেসে বলে, আপা আই লাভ শপিং, কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনে বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার, প্রতিদিনের মতো আজও পড়ন্ত বিকেলে তীর্যক সূর্যকিরণ হানা দিয়েছে খোলা আঙ্গিনার ন্যায় মহলে বিস্তার ছাদ জুড়ে। বসন্ত দক্ষিণে বাতাস পত করে উঠছে রশিতে শুকাতে দেওয়া সারি সারি জামা কাপড়গুলো, সেগুলো নিতে এসেছে ওরু। তবে ছাদে পা রাখতে মনটা কেমন উদাসীন হয়ে গেল। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টা রেলিংয়ের উপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলেগুলো ধুলো ময়লা জমে মেঝেতে ঠেকল। গোধূলির বেলা মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমি শেখকে ইতিমধ্যে ইমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়েছে এরা। দু বোন, ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপর মহল, বাগান, বিলাস ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনে সুপারি বাগান, সামনে বিশাল গেট, সব কিছু মানবশূন্য হয়ে যাবে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবেন ওরু, অচেনা দেশে, সব অচেনা মানুষের ভিড়ে। সাদামাটা বাঙালি ওরুর জন্য কী অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা, আর মনের গহীনে অযাচিত এক আদম্য ইচ্ছা নিখিল ভাইকে খুঁজে বের করা। ওর জানে কাজটা অতটা সহজ নয়, তবে চেষ্টা করবে। পৃথিবী তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে এতটা কষ্টকর হবে না। ব্যাপারটা ভাবতে বিষণ্ণমুখে এক চিলতে হাসি ফুটে উঠল অরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নিব আপনাকে। ওরু দিবা স্বপ্নতে টান পড়ে নিচ থেকে অনু বাজখাই গলায় আছে, কিরে অরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চলে যাই। টাইম ফ্লাইস, ইয়েস ইস ইয়েস ইটস ইস। এই যে 24 ঘন্টা আগেও অরু পুরান ঢাকায় নামকরা বাড়ি কৃতিকুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরে হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমছে না দু বোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গেছে শরীরটা। অনুচ্ছে অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিছু খেতে পায়নি। ওর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটা এই প্রথমবার জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়েছে, ওদেরকে পিক করা হয়েছে, নয়তো অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর।
অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলো। অরুর মনে অন্য কিছু চলছিল। এও ভাবছিল তিথি নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেওয়ার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানি ওদের আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে সবসময়, তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে। ফ্রন্ট ভাবতে এসব ভাবতে লজ্জায় চোখ মুখ বুজে আসে অরুর। যার যে ধরে এত দূর চলে এসেছে, তবু নিজের বান্ধবীকে একটাবার জানানো পর্যন্ত বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না, ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকো শহরে পরিবেশ ছড়িয়ে প্রায় ঘণ্টাখানেক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তার মাঝে মাঝে দুই একটা প্রাইভেট কার ছাড়া কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডস আর ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু উঁচু পাহাড় আর সারি সারি ওয়াল্ট মিল, তবে চারদিকে পরিবেশ প্রাণ জুড়িয়ে দেওয়ার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার ঝকঝকে তকতকে, দেখেই মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে। অথচ বাংলাদেশ হলে মানুষ গিজগিজ আর ময়লা আবর্জনা রাস্তার মুখখানা দেখার পর্যন্ত উপায় নেই। যেতে যেতে ওরও বোধ করলো এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে অরুর কোনো দোষ নেই। প্রথম পরিচিত মানুষের ভালো দিকগুলো বেশি নজর আছে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোটমোটো ডুপ্লিকেট বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সবকিছু ঠিকঠাক থাকলেও হুট করে নার্ভাস লাগতে শুরু করছে অরুর। হাত পা গুলো যেন অবশ হয়ে আসছে। সেই সাথে বমি বমি ভাব, মনে হচ্ছে কিছু একটা গলায় আটকেছে। কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে কাটিয়ে দিল। ততক্ষণে অনু নেমে এপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে, কি হলো নাম, তোকে রেখে আমি হসপিটালে যাব, ইমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাঁচ গলিয়ে সে কথা অরুর কানে গেল না। সে আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। অরু নামলো। ড্রাইভারের মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। অরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল, তাড়াতাড়ি চলে জমে যাবে নইলে। ওরও এখনও নিশ্চুপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে সায় জ্বালানো। কিন্তু অনুরার বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগে ওর ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে অনু কি কি বলল সেসব কিছু কানে যায়নি অরুর। তবে তার আগে ওর শরীর জমে হাড় হিম হয়ে গেছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই না। কারণ এবার ওর শরীর নয়, বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমি এক্ষুনি হসপিটালে যেতে হবে অরু, অনেক ফর্মালিটিস বাকি আর সব কাগজপত্র আমার ব্যাগে, ওগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে। তুই পা জোর দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। ওর চমকায় না, হকচকিয়ে বলে ওঠে, না না, আমি একা ভেতরে যেতে পারবো না, যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না অরু, বাইরের অবস্থা দেখছিস, আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই বলছিস না আমার কথা শুনবি। ওর ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পা জোর দিত না। আর যদি থাকে তুই নিজের পরিচয় দিবি, কোনো বোকামি করিস না কেমন। ওর ঘাড় কতকটা সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কীভাবে ফোন করবো, আমার কাছে সিম কার্ড নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলে অরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি, এর আপাও চলে গেছে। এর আগে অসহায় বোধ হয় এই 18 বছর জীবনে আর কোনোদিন লাগেনি ওর। চারিদিকে অবস্থা বেগতিক। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, ঘুটঘুটে অন্ধকার হয়েছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দুরু দুরু বুকে ফ্রন্ট গেটটা খুলে ফ্রন্ট ইয়ার্ড থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় উঠল। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে। আশ্চর্য হলো সত্যি, পাসওয়ার্ড ছিল খুব কঠিন। একে তো বুদ্ধি কৌশল খাটিয়ে পাসওয়ার্ড সেট করছে, সেটাই আপাতত ভাবছে ওরু। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগে সদর দরজা খুলে গেল।
ভেতরে প্রবেশ করে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল ওর। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলার পুরোটা জুড়ে বিশাল হলরুম, তার একপাশে আধুনিক ধাঁচের কিচেন কাউন্টার। কাউন্টারের সামনে সেট করা দুটো বার টুল। কিচেন আর হলের মাঝে কোনো দেওয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনে গোলাকার ডাইনিং। হলের রুমের ঠিক অন্যথায় কিছু আধুনিক কারুকার্য করা নরম সোফা আর ডিভাইনের উপর এবড়ো খেবড়ো হয়ে বসে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। টিভি হবে তো এত, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই? ভুরু জোড়া কুঁচকে গেল অরুর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইলো। যা দেখলো, বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালটা পুরোটা কাচের। ওর ঠোঁট উল্টে মিনমিন করে বলল, বোরিংয়ের প্রয়োজনে বাইরের কোনো জিনিস নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজিয়ে রাখতাম। আপাতত আর কিছু দেখার ইচ্ছে নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই, ব্যাপারটা বুঝে কাচুমুচু ভাবটা কমে গিয়ে ঝরঝরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামাটা পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে জড়িয়ে বিছানাটাকে ছেড়ে দিয়ে নরম কমফোর্ট বিছানায় ভাজে। অরু, এই অরু, অরু। সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে ঘুমেই নড়েচড়ে ঘুম কাতরে অরু। অরু। অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতো এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে। চোখ খোলাই যাচ্ছে না, এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীর টানছে নিজের দিকে। অনু আবারও শব্দ করে ডাকে, অরু, ওঠ। ঘুমের মধ্যে অরুবরুতে ঘুমাতে দে আপা। এই বিছানাটা অনেক নরম, আর এই কুশনের মধ্যে গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনটা নাকে ডুবে আবারও লম্বা নিঃশ্বাস টানে। এদিকে অরুর কাণ্ডে অনু লজ্জায় যান যায় যায় অবস্থা। ও চোখ খিচে অস্ফুট স্বরে বলে, অরু ওঠ। এটা তোর রুম না, আর এটা বাংলাদেশ সে আসিস। আজ আমরা সন্ধ্যায় আমেরিকা এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারোর রুমে ঘুমিয়েছিস। অনুর কথাটা একেবারে ছক্কার মতো অরুর মস্তিষ্কে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে ধড়ফড়িয়ে উঠে অরু। মুখের কোনো জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঢোক গিলে হাঁপাতে হাঁপাতে বলে, কি বলিস আপা, কার রুমে? ওরা আর চোখে দরজার দিকে দেখলো। ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে চাইল। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিচিত লম্বা মতো লোক। ওরও এক পলকে এই সুদর্শন পরিচিত মুখ ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান কৃতিক চৌধুরী। ওর মাথাটা ভো ভো করে ঘুরছে। কি করছে ও? এটা কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়েছে লোকটা। নিষ্প্রভ শীতল চাহনি, কিন্তু বরফ কেটে ফেলার মতো ধারালো তার তীক্ষ্ণ চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তিকর, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারল না ওরও। পাছে শুধু আস্তে করে ভয়াত্ম ঢোক গেল, তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশটায়। অরু তাড়া দিয়ে রুখে তড়িঘড়ি করে উঠে যায়। অনুর পেছন পেছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্ক করে একবার পেছনে তাকায়। পেছনে তাকাতে হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্য ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনও ওই একইভাবে তাকিয়েছে জায়ান কৃতিক। ওর আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল। ওরা চলে গেলে কৃতিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতে ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড় পা আসে আটকে যায়। সেগুলো এক প্রকার ইগনোর করে বিছানায় গা এলিয়ে দিল। কুশনটা এখনো অরুর লালায় ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চুলটা হাতে তুলে নেয়। স্বাভাবিকের চেয়েও লম্বা চুলটা। খানিকটা ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃতিক বলে, এত বড় কবে হয়ে গেল? সঙ্গীন প্রণয় শক্তি, প্রথম পর্ব। পুরো গল্প প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।